হ্যালো স্টুডেন্টস, রাসায়নিক বন্ধনের সেকেন্ড ভিডিও বা রাসায়নিক বন্ধন পার্ট 2তে আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করব, তোমরা লক্ষ্য করো কয়েকটি যৌগের এখানে আমি সংকেত লিখেছি। এই যৌগগুলো কিভাবে গঠিত হয়, এগুলো সবই হচ্ছে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। তো এগুলো কিভাবে গঠিত হয় সেগুলো আমি আলোচনা করব। তার আগে একটি বিষয় বলতেই হয় যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন যখন হয়, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, যেটি হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের প্রথম বন্ধন, যা আমি আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছি। সেই আয়নীয় বন্ধন হওয়ার একটি নীতি আছে। এটি এই নীতি বা এই সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী কোসেল 1916-এ। বিজ্ঞানী কোসেল 1916 খ্রিস্টাব্দে প্রথম তিনি আয়নীয় বন্ধন সম্পর্কে বা আয়নীয় যৌগ কীভাবে গঠিত হয় সে সম্পর্কে দুটি মতবাদ দেন। প্রথম মতবাদ বলেছেন উনি যে দুটি ভিন্ন মৌলের রাসায়নিক মিলনের সময় একটি তড়িৎ ধনাত্মক মানে সংক্ষেপে বললে পজিটিভ প্লাস ভি মানে পজিটিভ, তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ কোনো মৌল তার পরমাণুর বহিস্থতম কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। এক বা একাধিক বলতে দুই বা তিন, হার্ডলি তিন। এটি আমি আগের ভিডিও বলেছি। অর্থাৎ মূলত এরা ধাতু। তড়িৎ ধনাত্মক মৌল কাদের বলে? যারা ধাতু তাদের তড়িৎ ধনাত্মক মৌল বলে। আর এখানে আরও একটি কথা বলি, তোমরা পর্যায় সারণী লক্ষ্য করবে, বাদিকে যে শ্রেণীগুলো আছে 1, 2 আর 3, এই তিনটে শ্রেণীর মৌলগুলিকে বলা হয় তড়িৎ ধনাত্মক মৌল। এরা ধাতু। 1 নং শ্রেণীর মৌলের সর্বশেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, 2 নং শ্রেণীর মৌলের সর্বশেষ কক্ষে 2টি ইলেকট্রন থাকে, 3 নং শ্রেণীর মৌলের সর্বশেষ কক্ষে 3টি ইলেকট্রন থাকে। এই মৌলগুলি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এই মৌলগুলি করে কি, তাদের শেষ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তড়িৎ ইলেকট্রন বর্জন করে। যখন ইলেকট্রন বর্জন করে তখন তারা ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ধনাত্মক আয়নকে বলা হয় কি, ক্যাটায়ন। আমি সাইনটা দিয়ে দিলাম। আবার তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ যদি মেন্ডেলিভের পর্যায় সারণী আধুনিক সংস্করণের কথা ধরি, তাহলে 7 নং শ্রেণী বা ধরো 6 নং শ্রেণীর যে মৌলগুলি তারা তড়িৎ ঋণাত্মক মৌল, 5ম শ্রেণীরও হয়। তারা করে কি, এই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে তার সর্ববহিস্থ কক্ষে রেখে দেয়। তার ফলে তারা অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই বিপরীতধর্মী আয়ন। এবং তারা এই কাজটি কেন করে? তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। অর্থাৎ প্রায় সব মৌলেই শেষ কক্ষে 8টি ইলেকট্রন পাওয়ার চেষ্টা করে। শুধু কয়েকটি মৌলের ক্ষেত্রে আমি বলেছিলাম যারা হিলিয়ামের নিকটবর্তী তারা 2টি ইলেকট্রন পাওয়ার চেষ্টা করে। এই চেষ্টা করতে গিয়ে তারা ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হয়। আর এই বিপরীতধর্মী আয়নগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরা যৌগ গঠন করে। এই হচ্ছে নীতি, বিজ্ঞানী কোসেলের নীতি। তো এটি একটু আলোচনা হয়েছিল। তো আমি যে আগের ভিডিওতে প্রথমে সোডিয়াম ক্লোরাইডের তোমাদের লুইস ডট গঠন আমি দেখিয়েছি, কিন্তু এখন আমি তোমাদের দেখাতে চাইছি যে লুইস ডট গঠন না, এর একটুখানি বিস্তারিত গঠন। সাধারণত আমরা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের এই বিস্তারিত গঠনের মাধ্যমে এটি শেখার চেষ্টা করি। আমি তোমাদের এখানে চিত্রের সাহায্যে সেটা দেখার চেষ্টা করছি। এই হলো সোডিয়াম ক্লোরাইডের কী করে সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হয়েছে তার একটু আলোচনা। তো প্রথমে আমরা বলবো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটি আমি আগেও বলেছিলাম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে আছে হচ্ছে 2 + 8 + 1। ক্লোরিনের হচ্ছে কি 2 + 8 + 7। তো আমি চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, তোমরা এটি প্র্যাকটিস করবে। আগে বুঝে নাও, তারপরে বোঝার পর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। বুঝে কেউ ভাববে না যে আমি বুঝে গেছি পারবো, তা না। একদম রীতিমতো খাতা কলমে প্র্যাকটিস করবে। কীরকম? এটি হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস। তো সোডিয়ামের নিউক্লিয়াস, আর আমি এইদিকে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে কি ক্লোরিনের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটাকে আলাদা করে আমরা এখানে বিস্তারিত বলবো না, কারণ নিউক্লিয়াসে তোমরা জানো কি থাকে, প্রোটন এবং নিউট্রন। আমার সেটা বিষয় না। রাসায়নিক বন্ধন বা কোনো মৌল যখন অণু গঠন করে তখন তাদের বহিস্থতম কক্ষের ইলেকট্রনগুলি সেই প্রক্রিয়া অংশগ্রহণ করে। সেখানে নিউক্লিয়াসের কোনো কাজ নেই, তাই নিউক্লিয়াসের বর্ণনা আমি দিচ্ছি না। সোডিয়ামের ক্ষেত্রে দেখো, প্রথম কক্ষের নাম কে, দ্বিতীয় কক্ষে এল, তৃতীয় কক্ষে এম, এখানেও আছে কে, এল, এম।
তা প্রথম কক্ষে দুটি ইলেকট্রন, হিসাব করে দেখবে দুটি ইলেকট্রন দেখিয়েছি, এই রকম করে গোল চিহ্ন দিয়ে তার পাশে মাইনাস সাইন দেবে, কারণ ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎযুক্ত। দ্বিতীয় কক্ষে এই যে এল কক্ষে দেখবে 8টি ইলেকট্রন আছে। তারপরে শেষ কক্ষ, সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষ কি এম কক্ষ, এম কক্ষে আছে কটি ইলেকট্রন, একটি মাত্র ইলেকট্রন, আর কোথাও নেই। ক্লোরিনের ক্ষেত্রে একই রকম, কিন্তু এই শেষ কক্ষে লক্ষ্য করো 1 2 3 4 5 6 7, এখানে একটি ফাঁকা জায়গা আছে, মানে 7 মানে এর যদি আরেকটি ইলেকট্রন হয় তাহলে শেষ কক্ষে 8টি ইলেকট্রন হয়, সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে বা অষ্টক পূর্তি হবে। আবার সোডিয়াম লক্ষ্য করলো তার এই শেষ কক্ষের একটি ইলেকট্রন যদি বর্জন করতে পারে তাহলে শেষ কক্ষটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে শেষ কক্ষটা উঠে গেল। তারপরে যে শেষ কক্ষ ধারণ হলো অর্থাৎ এল কক্ষ, তাতে কিন্তু 8টি ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ এই ইলেকট্রনটি কাউকে দান করলে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন হচ্ছে। তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের আশায়, অর্থাৎ দুজনেই এখানে অষ্টক পূর্তির আশায়, কেউ বর্জন করছে আর কেউ গ্রহণ করে, এখানে 7 আর 1 8 হচ্ছে। তাই আমি দেখাচ্ছি এটি বর্জন করলো, ক্লোরিন সেটা গ্রহণ করলো। করে আমরা পরের চিত্রে আসি। ক্লোরিনে আমি এই যে আলাদা করে এই যে গ্রিন কালারের দাগ দিয়েছি, এই ইলেকট্রনটি সোডিয়ামের কাছ থেকে ধার নেওয়া, আর সোডিয়ামের শেষ কক্ষটি মিলিয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ফলে সোডিয়ামের দুটি কক্ষ কে আর এল কক্ষ থাকলো। তো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কমে হয়ে গেল 10, ওই জন্য 2,8। আমি যেখানে যা লিখেছি এভাবেই লেখার প্র্যাকটিস করতে হবে। তো 2,8 মানে ও অষ্টকপূর্তি হলো বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এটি নিয়নের ইলেকট্রন বিন্যাস। আর এই ক্লোরিন পরমাণুটির শেষ কক্ষে এবার 8টি ইলেকট্রন হয়ে গেল, তাই আমি এখানে 8 লিখেছি। সেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। অর্থাৎ পর্যায় সারণীতে ক্লোরিনের নিকটতম কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, তার মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন সে অ্যাকুয়ার করলো। করার ফলে যখনই কেউ ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ আয়ন হয়, আর যখনই কেউ ইলেকট্রন বর্জন করে সে পজিটিভ হয়। সেই কথাটি আগেও বলেছি। তাহলে এই সোডিয়াম হলো পজিটিভ, ক্লোরিন হলো নেগেটিভ। তাকে আমরা আবার এখানে দেখানোর চেষ্টা করেছি। এই ক্লোরিনকে সংক্ষেপে Cl মাইনাস, আর এই সোডিয়ামকে আমরা সংক্ষেপে Na প্লাস। এই বিপরীত তড়িৎযুক্ত আয়ন পরস্পরের কাছে এলো, এটি হলো ক্যাটায়ন, এটি হলো অ্যানায়ন, এসে তারা তৈরি করলে কি সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। তো খাদ্য লবণে এই আয়নগুলি পাশাপাশি একটি বিভিন্ন রূপে না, একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থেকে সোডিয়াম লবণের কেলাস বা ক্রিস্টাল তৈরি করে। তোমাদের বই থেকে আমি ছবিটি দেখানোর চেষ্টা করছি। এখানে লক্ষ্য করো তোমাদের যে এই যে এখানে পিঙ্ক কালারের যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে সোডিয়াম, আর এই অনেকটা ব্লু কালারের যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে ক্লোরিন। তো এখানে লক্ষ্য করবে যে প্রতিটি সোডিয়াম আয়নের 6 দিক থেকে 6টি ক্লোরাইড আয়ন তাদের পাশে এসে অবস্থান করে। আবার প্রতিটি ক্লোরাইড আয়নের চারিদিকে দেখবে 6টি করে সোডিয়াম আয়ন পরস্পর এইভাবে একটা সুনির্দিষ্ট বিন্যাস গঠন করে, যার আকৃতি এখানে দেখানো হয়েছে। এটা 3 ডাইমেনশনালি বা কম্পিউটারে দেখলে বেশি ভালো হবে, তোমরা চাইলে একটু দেখে নেবে। তো এখানে মূলত সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম আর ক্লোরাইড বা এই সোডিয়াম ক্লোরাইড অণু হিসাবে থাকে না, এরা এইভাবে আয়নগুলি পরস্পরের মধ্যে একটা বিন্যস্ত থেকে সোডিয়াম ক্লোরাইডের কেলাস বা ক্রিস্টাল তৈরি করে। যেহেতু সোডিয়াম আর ক্লোরিন মিলে সুনির্দিষ্ট এখানে কোনো অণু থাকে না, তাই আয়নীয় যৌগে সুনির্দিষ্ট অণুর কোনো অস্তিত্ব নেই, বরং বিপরীতধর্মী আয়নগুলো কাছাকাছি থেকে একটা ক্রিস্টাল তৈরি করে। তো এই হলো সোডিয়াম ক্লোরাইড, আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা এভাবেই এটাকে প্র্যাকটিস করবে, আশা করি নিশ্চয়ই বুঝে গেছে। এবার যে আমি অন্য অণুগুলো বলেছি তাদের আমি আয়নীয় যৌগে সেই অণুগুলোর গঠন দেখাচ্ছি। এবারে যে গঠন দেখাবো সেটা অতটা ইলেকট্রন বিন্যাস দেখাবো না, এবার লুইস ডট গঠন যেটাকে বলে সেইভাবে দেখা, যেমন ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড। তো এখানে আমাকে প্রথমে জানতে হবে ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত। ক্যালসিয়াম পরমাণু ক্রমাঙ্ক 20কে কীভাবে আমরা লিখব? 2 + 8 কমা দিয়েও লিখতে পারো, +8 + 2। তাহলে ক্যালসিয়ামের শেষ কক্ষে কয়টি ইলেকট্রন? 2টি। ঠিক তার আগের কক্ষে কয়টি আছে? 8টি। তার মানে ক্যালসিয়াম যদি 2টি ইলেকট্রন কাউকে দান করে তাহলে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন হবে, তার অষ্টক পূর্তি হবে। অক্সিজেনের কথাই আসি। অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8 মানে কিভাবে লিখব? 2 + 6, শেষ কক্ষে কয়টি ইলেকট্রন? 6টি। তার মানে শেষ কক্ষে যদি আরও 2টি কারো কাছ থেকে পেত তাহলে আরও 2টি হলে সেটি শেষ কক্ষে হতো 8টি ইলেকট্রন।
তো সেই দুটি পায় কার কাছ থেকে? ক্যালসিয়ামের কাছ থেকে। আর ক্যালসিয়াম এই দুটি ইলেকট্রন বর্জন করে। সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এইভাবে লিখব, লেখার নিয়মটা বুঝবে। ক্যালসিয়াম তোমরা এখানে দিয়ে দিলে ক্যালসিয়ামের দুটি ইলেকট্রনকে একটু অন্য চিহ্ন দিচ্ছি, ক্রস। আসলে ইলেকট্রনের তো এরকম কোনো আকৃতি হয় না, আমরা ডিফারেন্টলি বোঝানোর জন্য একটু অন্য সাইন দিলাম। আর অক্সিজেনের শেষ কক্ষে কটি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। 1 2 3 4 5 6। তো এখানে তো বিন্যাস লিখবে 2,8,8,2, আর এখানে কি লিখবে 2,6। এবার দেখাবে কি এই ক্যালসিয়াম করলো কি, প্রথমে একটি ইলেকট্রন অক্সিজেনকে দান করলো। ক্যালসিয়াম প্রথমে একটি ইলেকট্রন অক্সিজেনকে দান করলো, দ্বিতীয় ইলেকট্রনটিও অক্সিজেনকে দান করলো। তাহলে এর ফলে আমাদের গঠন কীরকম হবে একটু পরিষ্কার করে করবে। সিএ হয়ে গেল কি ডবল প্লাস। আমি বলেছি একটি ইলেকট্রন দান করলে সিঙ্গেল পজিটিভ, দুটো ইলেকট্রন দান করলে ডবল পজিটিভ। আর এইদিকে অক্সিজেন কি তৈরি হয়ে গেল? এই দুটি ইলেকট্রন তার শেষ কক্ষে রেখে দেওয়ার ফলে অক্সিজেন যেহেতু দুটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই ডবল মাইনাস অক্সাইড আয়ন তৈরি করলো। এই বিপরীতধর্মী দুটি আয়ন পরস্পরের কাছে এসে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড। এইভাবে আমরা ক্যালসিয়াম অক্সাইড অণুর গঠন বর্ণনা করতে পারি। এরপরে আমি দেখাচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড। এগুলো আমি পরপর দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে লিথিয়াম হাইড্রাইড দেখাচ্ছি। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। তার মানে লিথিয়াম কীরকম থাকবে? 2 + 1। আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, এর ইলেকট্রন বিন্যাসও তাই। এবার কি করে লিথিয়াম তার শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন। এখানে প্লাস সাইন দিয়ে হাইড্রোজেন দিলাম, এর শেষ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন। তো লিথিয়াম আর এলো হাইড্রোজেন, ক্রসও দিতে পারো। তো লিথিয়ামের বেলা আমরা কি লিখব? 2,1, আর এর বেলা কি লিখব? 1। এই একটি ইলেকট্রন লিথিয়াম হাইড্রোজেনকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার ফলে এবার লিথিয়াম কেমন হবে? লিথিয়াম যেহেতু একটি ইলেকট্রন দিয়েছে সেই সিঙ্গেল প্লাস, তার এর ইলেকট্রন বিন্যাসে এখন কি থাকলো? 2। তো আমরা দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম লিথিয়াম, হাইড্রোজেন আর বেরিলিয়াম এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। হিলিয়ামের শেষ কক্ষে দুটি ইলেকট্রন আছে, লিথিয়ামের শেষ কক্ষ দুটি হলো। আর এদিকে হাইড্রোজেন একটি ইলেকট্রন আগের ছিল, আর একটি ইলেকট্রন পাওয়ার ফলে যেহেতু একটি ইলেকট্রন সে গ্রহণ করলো তাই এ হবে কি সিঙ্গেল নেগেটিভ। এবার হাইড্রোজেনের শেষ কক্ষে বা হাইড্রোজেনের যে কক্ষটি আছে একমাত্র কক্ষ সেটি শেষ কক্ষ, দুটি ইলেকট্রন হলো। তাহলে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, লিথিয়ামও লাভ করলো। তাহলে এই দুটি পরমাণু না বিপরীতধর্মী আয়ন পরস্পরের কাছাকাছি এসে তৈরি করবে কি লিথিয়াম হাইড্রাইড। তাহলে লিথিয়াম হাইড্রাইড যৌগ কীভাবে গঠিত হয় সেটা নিশ্চয়ই বুঝলে। এবারে আলোচনায় আসছি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বোঝানোর চেষ্টা করছি। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটি বোঝাতে গেলে আমার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, পরমাণু ক্রমাঙ্ক এসব লাগবে। পরমাণু ক্রমাঙ্ক 12 মানে কি 2 + 8 + 2, তার মানে শেষ কক্ষের ইলেকট্রন এখানে লক্ষ্য করো কটি আছে? দুটি। ক্লোরিনের তো তোমরা আগের একটি যৌগে শিখেছো 17, কীরকম আছে? 2 + 8 + 7। এবারে দেখো কীভাবে আমরা এটাকে এক্সপ্লেইন করব। ম্যাগনেসিয়ামকে মাঝখানে নিলাম, এর দুটি ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম, এখানে লিখলাম 2,8,2। এখানে প্লাস সাইন দিয়ে এদিকে পাশে একটি ক্লোরিনকে রাখবো যার শেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে, 4 5 6, এখানে 7। আর এদিকে আমরা পাশে আরেকটি রাখবো 1 2 3 4 5 6 7। এর বিন্যাস 2,8,7, এর বিন্যাস 2,8,7। তাহলে একটি ম্যাগনেসিয়াম দুটি ক্লোরিনের সঙ্গে ইলেকট্রনের আদান প্রদান ঘটায়। কী কারণে? তারা প্রত্যেকে অষ্টক পূর্তির উদ্দেশ্যেই আদান প্রদান করে। এই ইলেকট্রনটি এই ক্লোরিনের কাছে গেল,
আর এই ইলেকট্রনটি এই ক্লোরিনের কাছে গেল, এর ফলে Mg হয়ে গেল কি Mg++। কারণ কি, এর এই দুটি ইলেকট্রন বর্জিত হয়েছে, তার মানে এর অষ্টক পূর্তি হয়েছে, বা শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? 8টি। পাশে এই ক্লোরিন 1 2 3 4 5 6 7 8 শেষ কক্ষে একটি ইলেকট্রন পাওয়ার ফলে এরও অষ্টক পূর্তি হলো, এই দিকের ক্লোরিনেরও অষ্টক পূর্তি হলো। তাই ক্লোরিন দুটো নেগেটিভ হলো। এখানে আমরা লিখব 2,8,8, এই শেষ কক্ষে 8টি ইলেকট্রন হলো, এখানে 2,8,8। এবার পরের স্টেপ, এই স্টেপ টু স্টেপ যথেষ্ট গ্যাপ দিয়ে ক্লিয়ার করে লেখার প্র্যাকটিস করবে। তার ফলে তৈরি হলো যে যৌগ, সেটি হলো MgCl2। তাহলে MgCl2 একটি ম্যাগনেসিয়াম দুটি ক্লোরিনের সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে MgCl2 আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ গঠন করে। যেহেতু এখানে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন বর্জন করেছে, তাই ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত লিখব আমরা? যোজ্যতা মানে ভ্যালেন্সি 2, আর প্রতিটি ক্লোরিনের যোজ্যতা একটি করে ইলেকট্রন গ্রহণ করেছে, প্রত্যেকটির যোজ্যতা 1। তো এইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়। তো এরকম প্রচুর আয়নীয় যৌগ তোমাদের আছে, এবারে NaF নিজে পারবে। তো এইভাবে এগুলোর ইলেকট্রন বিন্যাস বা লুইস ডট গঠনের মাধ্যমে কিভাবে এরা তড়িৎযোজী যৌগ গঠন করে, এবং এদের আমরা কেন তড়িৎযোজী যৌগ বলবো, যেহেতু বিপরীতধর্মী আয়নের মাধ্যমে এরা যৌগ গঠন করে, তাই এরা তড়িৎযোজী যৌগ। এবার তড়িৎযোজী যৌগের যদি বৈশিষ্ট্য নিয়ে তোমরা আলোচনা করো, তো সেখানে বৈশিষ্ট্য আমি তোমাদের বইয়ের পয়েন্ট ধরেই আলোচনা করছি। আয়নীয় যৌগের উপাদান আয়নগুলি ক্যাটায়ন বা অ্যানায়ন শক্তিশালী স্থির তাড়িত্বিক কুলম্বীয় আকর্ষণে পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ থাকায় যৌগগুলি শক্ত, কঠিন বা কেলাসাকার। আমি বারবার কেলাসাকারের কথা বলেছি। যত তড়িৎযোজী যৌগ আছে তারা সাধারণত কঠিন। পদার্থ তো 3 রকম, কঠিন, তরল, গ্যাসীয়। বেশিরভাগই এরা কঠিন এবং এদের কেলাসগুলি বেশ শক্ত হয়। কেলাস মানে ক্রিস্টাল তৈরি করে। কেলাস কাকে বলে আমার মনে হয় তোমরা সেটা জানো। তো তড়িৎযোজী যৌগ কেন হয়? যেহেতু এই বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরের আকর্ষণ, কি আকর্ষণ? স্থির তাড়িত্বিক আকর্ষণ। এটাকে বলা হয় স্ট্যাটিক্যাল ইলেকট্রিক অ্যাট্রাকশন, কুলম্বীয় আকর্ষণ যাকে বলা হয়। এই কুলম্বীয় ফোর্সের মাধ্যমে তারা পরস্পর বেশ দৃঢ়ভাবে, শক্তভাবে আবদ্ধ হয়, তাই এদের অণুগুলি এইরকম ক্রিস্টাল তৈরি করে এবং শক্ত হয়। আয়নীয় যৌগে স্বতন্ত্র অণুর অস্তিত্ব থাকে না, আমি অনেকবার আলোচনা করেছি, সেটা তোমরা আগের কথাগুলোতে বুঝে নেবে। আর আয়নীয় যৌগগুলি যেহেতু শক্ত, তাই তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই অনেক বেশি। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিশ্চয়ই তোমরা জানো। যেমন তোমাদের বইয়ে উদাহরণে বলেছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1410 ডিগ্রি সেন্টিগ্রেড, 1410 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই আয়নীয় যৌগগুলি এরা বিপরীতধর্মী আয়নের মাধ্যমে তৈরি হয়েছে জন্য, আমি কথাটি অন্য জায়গায় একটু বলি। যেমন সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, কী কী দিয়ে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড? Na+ আর Cl-। এই বিপরীতধর্মী আয়ন দিয়ে তৈরি হওয়ার জন্য এরা গলিত, মানে যাকে বলে মল্টেন স্টেট, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়, জলকে ধ্রুবীয় দ্রাবক বলে, এই জলে দ্রবীভূত অবস্থায় এরা আবার নিজেরা আয়নে বিশ্লিষ্ট হয়। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে জলে ফেলে Na+ আর Cl- এরকম ভাগ হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে জলে ফেললে Mg++ আর Cl-, এইভাবে আয়নে বিভক্ত হবে। সেই কারণে এদের জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তাহলে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে। এবং কেন করে? কারণ জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় এদের মধ্যে আয়ন উপস্থিত থাকে, আর যে পদার্থে, যে তরল পদার্থের মধ্যে আয়ন থাকবে সেই আয়ন তড়িৎ পরিবহন করে। সেই জন্য এই তড়িৎযোজী যৌগগুলিকে বলা হয়, আয়নীয় যৌগগুলি কি বলা হয়, যে এদের জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এরা জলের মতো ধ্রুবীয় দ্রাবকে সহজেই দ্রবীভূত হয়, কিন্তু কিছু জৈব দ্রাবক আছে। জৈব দ্রাবক মানে হচ্ছে অর্গানিক সলভেন্ট, যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, এইসবের মধ্যে কিন্তু এরা দ্রবীভূত হয় না। আর জলকে কি দ্রাবক বললাম? বারবার আমি বললাম, কথাটি উচ্চারণ করলাম, জলকে বলা হয়
ধ্রুবীয় দ্রাবক বা পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্টের মতো অজৈব দ্রাবকে এরা সহজেই দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। তাহলে এই সব ধর্ম মোটামুটি তড়িৎযোজী যৌগের মধ্যে আছে। এবার কিছু যৌগ দিয়ে তোমাদের জিজ্ঞাসা করবে যে এই যৌগটি, শুধু সংকেত দিয়ে বলবে তড়িৎযোজী না সমযোজী। তোমরা তো তড়িৎযোজী মোটামুটি ধর্মগুলো বুঝলে ধর্মগুলো লক্ষ্য করতে হয়। এমনি সাধারণভাবে মনে রাখার জন্য একটি বুদ্ধি বলি, যে যৌগে দেখবে ধাতু আছে সেটিকে মনে রাখবে তারা সাধারণত তড়িৎযোজী হয়। তোমরা মিলিয়ে দেখবে ধাতু বলতে কোনগুলো: সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ফ্রান্সিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম। যার নামের শেষে ইউএম আছে, আম আছে, সেগুলোই হচ্ছে সাধারণত ধাতু। যেমন মার্কারিকে হাইড্রাজিরাম বলে, কপারকে কিউপ্রাম বলে, লোহাকে ফেরাম বলে। নিশ্চয়ই তোমরা এগুলো ফলো করবে। তো এই ধাতুগুলির সঙ্গে অন্য কোনো তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তারা হচ্ছে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। তো এরকম ক্ষেত্রে উদাহরণ খুব শর্ট কোশ্চেনে আসে, 4টি যৌগ দিয়ে বলবে এর মধ্যে কোনটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। সেখানে তোমরা খুঁজে দেখবে যার মধ্যে ধাতু আছে সে অবশ্যই তড়িৎযোজী হয়। তাছাড়া প্র্যাকটিস করলে মোটামুটি যৌগগুলো শিখে যাবে। এই হলো তড়িৎযোজী যৌগ সম্পর্কে তোমাদের যে এই চ্যাপ্টারের যে দুটো পার্ট, একটি তড়িৎযোজ্যতা বা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, আর একটি সমযোজ্যতা, তার সঙ্গে সঙ্গে সমযোজীয় যৌগ। তা আজকের তড়িৎযোজী যৌগ পর্যন্ত এই দ্বিতীয় ভিডিওতে পর্যন্ত শেষ হলো। তো তোমরা তড়িৎযোজী যৌগ যা আছে সব ডিটেলস বইয়ের সঙ্গে কিছু উদাহরণ নিয়ে আর কিছু লুইস ডট স্ট্রাকচার প্র্যাকটিস করবে। না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।